জয় বাংলা। আজকে একটা ঐতিহাসিক দিনে সারা বাংলার প্রতিটি বাঙালি যুবকের জন্য দারুণ একটি খবর এবং সেই খবরের নেপথ্যে যে মহাসংগ্রাম তার কথা বাংলা পক্ষ তরফ থেকে বলতে এসেছি। কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ, বিএসএফ, সিআরপিএফ ইত্যাদি ইত্যাদি, আইটিবিপি আরো অনেক আছে, এসএসবি সীমা সুরক্ষা বল, এতে প্রতি বছর নিয়োগ হয় এবং পশ্চিমবঙ্গে সহ অন্যান্য রাজ্যের ইন্ডিভিজুয়াল কোটা থাকে। মানে পশ্চিমবঙ্গে এতগুলো সিট যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের জন্য, বিহারে এতগুলো সিট যারা বিহারের স্থায়ী বাসিন্দা তাদের জন্য, আসামে এতগুলো সিট যারা আসামের স্থায়ী বাসিন্দা তাদের জন্য ইত্যাদি। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে, এক দশকেরও বেশি সময় ধরে যেটা হয়ে যাচ্ছিল যে ইউপি বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা জালি করে বার করে তারা এখানে পেয়ে যাচ্ছিল। এবং এর মধ্যে এই কেন্দ্রীয় আধা সেনার ভেতরে লোক, আমাদের এখানে এসডিও অফিসগুলোতে তাদের দেশওয়ালি গ্রুপ, সঙ্গে কিছু বিভীষণ মির্জাপুর টাইপের বাঙালি ক্লার্ক, এই সব মানে জড়িত একখানা চক্র ছিল। বাংলা পক্ষ এই চক্র ভেঙেছে, জেলে ঢুকিয়েছে। রাস্তায় বহিরাগত ক্রিমিনালরা যখন পরীক্ষা দিতে এসেছিল যাতে কিনা এই বিএসএফ সিআরপিএফ হয়ে তারা ভারতের সীমান্তে পোস্টেড হবে এরকম ক্রিমিনাল, অর্থাৎ ভারতের এই সীমান্ত সুরক্ষা যখন হুমকির মুখে যাতে না পড়ে যায়, বাংলা পক্ষ তাদের আটকেছে, একদম পথে আটকেছে। আটকানোর জন্য বাংলা পক্ষ সহযোদ্ধা রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় জেলেও গেছে এবং বাংলা জুড়ে এই জিনিস হয়েছে। সেই সব কিছুর ফলাফল আজকে আমরা পেয়েছি গত বেশ কয়েক বছর ধরে। এবং মাথায় রাখতে হবে সংখ্যাটা কম নয়, প্রতি বছর বেশ কয়েক হাজার চাকরি কিন্তু এতে পশ্চিমবঙ্গ কোটায় তৈরি হয়। যেরকম আমি বলছি 2022-এ 6000 চাকরি ছিল, তার মধ্যে 3627 মানে 60%-এর বেশি ইউপি বিহারের ক্রিমিনালরা জাল ডকুমেন্ট করে নিয়ে গেছিল। এই বছর মানে যেটা আগে ওরা নিচ্ছিল 60%-এর বেশি বহিরাগত ক্রিমিনালরা নিয়ে যাচ্ছিল, এই বছর বাংলা পক্ষর অ্যাকশনের ফলে 75% পশ্চিমবঙ্গ কোটা বাংলার ভূমিপুত্ররা পেয়েছে। এর মানে আমরা অনেকাংশে সফল হয়েছি, বাকি 25%ও কি করে আমরা খেয়ে নেবো, কারণ আমরা 100% চাই। সেই প্রক্রিয়া হবে। বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ডিটেলে বলবে এই মহাসংগ্রামের কথা। প্রথমেই গতকাল থেকে আমরা পোস্ট করার পরে অনেকেই প্রমাণ চাইছিলেন। প্রথমে একটা কথা বলি, বাঙালি ভীতু, বাঙালি তো সেনা বা আধা সেনায় যায় না, ওরাই তো যায়, ওরাই তো সীমান্তে লড়াইটা করে, সবাই শুনতাম না। আমরা হয়তো নিজেদেরকে বিশ্বাস করে ফেলেছিলাম, আমিও হয়তো বিশ্বাস করে ফেলেছিলাম যে এটা বাঙালি হয়তো আর্ম ফোর্সে যায় না। কিন্তু আমরা যখন এই এসএসসি-জিডি গত বছর যখন আমাদের পেজে, আমাদের প্রোফাইলে প্রচুর মেসেজ আসছে, দাদা আমাদের পাশে দাঁড়ান। এসএসসি-জিডি হচ্ছে সেই পরীক্ষাটা যার মাধ্যমে ভর্তিটা হয়। এসএসসি-জিডি স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের তারা যে পরীক্ষাটা নেয় জেনারেল ডিউটি, সেটা হচ্ছে এসএসসি-জিডি। এতে আর্ম ফোর্সেসে যেটা প্যারামিলিটারি ফোর্স যেটা বলি আমরা, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আইটিবিপি, আসাম রাইফেলস, এগুলো সেখানে যে বাংলা রাজ্য কোটা আছে, আমি জানতাম না যে বাংলা রাজ্য কোটা হয় সেন্ট্রাল চাকরিতে। হ্যাঁ হয়, এমনকি জেলা কোটাও আছে, সীমান্ত জেলা কোটাও আছে। জানতে পারলাম যে বাংলা রাজ্য কোটায়, যেখানে বাংলার স্থায়ী বাসিন্দাদের পাওয়ার কথা, যারা বাইরের লোকজন, যারা বাংলায় কোনোদিন থাকেনি, তারা টাকা দিয়ে এখানে ডোমিসাইল সার্টিফিকেট তুলে বা ডোমিসাইল সার্টিফিকেট জাল করে বিএসএফ কে ফিট করে, দালাল চক্রকে ফিট করে চাকরিগুলো পেয়ে গেছে। আমরা লড়াই সংগ্রাম শুরু করি। আমি লড়াইয়ের জায়গায় পরে আসছি, খালি বলবো নামগুলো পরপর বলে যাব যে এরা কিন্তু সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়াবে, এরা কিন্তু এয়ারপোর্টে বন্দুক নিয়ে দাঁড়াবে, এদের মুখের ভাষা বাংলা, এরা বীর সুভাষের জাতি। এরা কিন্তু ফিজিক্যাল টেস্ট মানে মাঠ পাস করেছে, এরা কিন্তু এমনি নেয়নি, বাঙালি মুখ দেখে নেয়নি, এরা মাঠ পাস করেছে। নামগুলো বলছি, এর মধ্যে বেশ কিছু গুটকা আছে, বললাম না 75% মানে 25%-এর কাছাকাছি গুটকা আছে। অনেকে জাল ডোমিসাইল দিয়েও ঢুকেছে, এবারও ঢুকেছে। এই হাওড়া তার অন্যতম এসডিও এলাকা, সেখানে আমরা এখনো পুরোপুরি ক্লিন করতে পারিনি। ব্যারাকপুর পুরো আমরা গঙ্গা জল দিয়ে পুরো ক্লিন করে দিয়েছি। ব্যারাকপুর হয়ে ক্লিন জল হাওড়াতেও পৌঁছাবে। হাওড়ার ওই পাটটা মহেশতলা
পুরো ক্লিন করে দিয়েছি। খালি গঙ্গার এই পাটটা এখনো দূষিত জল আছে, এখানেও আমরা পরিষ্কার পবিত্র গঙ্গা জল ঢুকিয়ে দেবো এসডি অফিসে। একদম ঠিক আছে, নামগুলো বলছি, শুনেই ভালো লাগবে। অরবিন্দ মাহাতো, শচীন ঘোষ, বিশাল কুমার একটা গুটকা, রিঙ্কু আলম, সায়ন পাল, তন্ময় মাঝি, সুজিত মণ্ডল, সহদেব মেটে, নারায়ণ হীরা, ইন্দ্রজিৎ দেব। পরপর বাঙালি নাম শুনতে পাচ্ছ? পরপর বাঙালি নাম। একদম রফিকউদ্দিন খান, তরুণ কুমার রায়, কৃষ্ণা পাল, সুমন ঘোষ, সৌভিক মণ্ডল। আবার একটা গুটকা এলো অনেকক্ষণ পরে, বাদ দাও 75% হচ্ছে না, বেশি বাঙালি বলছি। নাম বাদ দাও। আশুতোষ মিশ্র বাঙালি হতে পারে, অনেক মিশ্র বাঙালি হয় জানি না। মিশ্রা এটা সৌভিক পাল, শান্তনু বাঙাল, সঞ্জীব মালগোপ, লালটু মাঝি, বাহ বিশাল কুমার দাস, দেবাশিস ঘোষ। আবার অনেকক্ষণ পর আরেকটা এলো জগন্নাথ মণ্ডল, তাসলিম আনসারি, সম্ভবত এটা উর্দু, আর একটা যাদব। এটাও বাইরের, এটাও আবার হচ্ছে জয়দীপ মাঝি, দোলন কুমার মণ্ডল, কাঞ্চন প্রামাণিক, বিশ্বরূপ সাহা, সুরিতা মালিক, অজয় কুমার ভারতী, এটা গুটখা, শুভম ঘোষ, দেবব্রত ঘোষ, নিতাই ঘোষ, সমিত কোনাই, প্রতিম চন্দ্র। বুঝতে পারছো? এবার ও যে পড়ছে না, এটা অন্যান্য বছরে কি হতো, মাঝে মাঝে একটা করে হোঁচট খাচ্ছে, অন্যান্য বার এই বাঙালিগুলো হোঁচট হতো। এই দেখো, এটা হচ্ছে কোনো ইয়ে না, এই দেখতে অন্যান্য পাচ্ছো ব্যাপারটাই উল্টো লেখা আছে এখানে স্টেট, যে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা এসএসসি ওয়েবসাইটে গেলে যে কেউ পেয়ে যাবে। এবং স্টেট কোড হচ্ছে 36, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড হচ্ছে 36 গুলো চেক করবে। অন্যান্য বার কি হলে হতো, এই একটা বাঙালি আছে, না এখানে এই একটা বাঙালি আছে, এখানে ব্যাপার আছে। অন্যান্য বার গুলো এইভাবে খুঁজতে হচ্ছিল। ঠিক আছে, এখানে অন্য একটা পাতা চেক করি। শুনতে ভালো লাগছে? এই ডারপোক বাঙালি বন্দুকাতে বিএসএফ হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি ডরপক বাঙালি বন্দুকাতে বিএসএফ হয়ে যাচ্ছে। ডরপক বাঙালি না, বাঘায়তীনের জাতি ডরপক বাঙালি, সুভাষের জাতি। যখন ওরা ব্রিটিশদের জুতো বালিশ করতো, তখন যারা ফ্রিতে রক্ত দিয়ে বন্দুক ধরেছিল, আন্দামান সেলুলার জেলের বাঙালি ছিল, তারা বিশাল কুমার ছিল না, সুদীপ নায়েক, দীপ আর কর্মকার, আনসারি ওটাও ছিল না। মোজামেল হক, আকাশ মাহারা, আর একটা শর্মা কে আছে, শাহ আছে, তারপরে সুমন ঘোষ, সৌভিক ধারা, রাহুল শেখ, সৌরভ মণ্ডল, সুয়া পাইন, সৈকত ঘোষ, দেবজ্যোতি মাঝি, অমিত ঘোষ, রহমান, তারপরে একটা সিং আছে, সোমেশ দে, কার্তিক দাস, দেবব্রত ঘোষ, সোমনাথ কোড়া, মনোজিৎ টুডু, নারায়ণ চন্দ্র ব্যাপারী, প্রদীপ পাল, সুজিত দাস, টোটন মাঝি, কাজী আতিকুর রহমান, ওয়াসিফ আলিফ, সোমান মাঝি, দীপাঞ্জন মণ্ডল, আর একটা উপাধ্যায় চলে এসছে, কৌশল কুমার উপাধ্যায়, সৈকত পাল, অমিত সরকার, দেবাশিস মণ্ডল, অমর কুমার দাস, আর একটা গুটকা, উর্দু গুটকা, ওয়াসিম আনসারি সম্ভবত, সুকান্ত দাস, রাহুল পতিয়ার, চঞ্চল মাঝি, ইন্দ্রজিৎ দাস, সন্তু মুখার্জি, বাপি মাসান্তা, এটা বাঙালি সম্ভবত, মাসান্তা নাকি বাপি মাসান্তা, দেখা যাবে নামগুলো পর মোটামুটি। রাকেশ রানা, তন্ময় মাঝি, অরিত্র মণ্ডল, আশিস ধারী, বিশ্বপ্রতাপ ঘোষ। কি দেখলে কতগুলো, আমি র্যান্ডম গুলো বলা বললাম, কোনো সিলেক্ট করা না। কৌশল কুমার অনেক কৌশল করেছিল, একটা পেয়েছে, তাহলে কি শুনলে? কৌশল আটকে গেছে। এই শ্রীরামপুর এসডি অফিসে আমার ওপর এবং সহযোগীদের ওপর অ্যাটাক হয়েছে, ব্যারাকপুরে আমায় খুনের চেষ্টা হয়েছে, রজতদাকে গিরিদাকে জেলে কাটাতে হয়েছে। আমরা লড়াইটাকে বলেছিলাম যে আমরা কিন্তু ক্লিন করে ছাড়বো, ঠিক আছে? এটা কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতি বলে, কিন্তু এটা কত কোটি টাকা দুর্নীতি হতে পারবে না, কোনো মিডিয়াতে লেখে না। এমনকি বিহারের সেন্ট্রাল মিনিস্টার সে ইনভলভ। আমি খালি হিসেবটা বলছি, গড়ে একজনের জন্য 50,000 থেকে 1 লাখ মিনিমাম খরচ, এক বছরে 3627 জন, তাহলে কত টাকা গুণ করো তো? এক বছর 36,000 জন না, করেছে পেয়েছে এগুলো।
ডকুমেন্ট বানিয়েছে তো বিরাট অনেকে। সংখ্যক, তার মধ্যে তো সকলে তো পাসটা করেনি, মানে হিউজ। আবার শুধুমাত্র এগুলো নয়, তারা হচ্ছে কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট ইউজ করে, গতিধারা প্রকল্পে গাড়ি পাচ্ছে। এই চলছিল। বাংলা পক্ষ বাঙালি জাতির এতিম। আমরা কি করে শোনালাম, এরা কিন্তু বিএসএফ, এরা কিন্তু সিআরপিএফ, এরা কিন্তু সিআইএসএফ, কি এরা কিন্তু sensitive? এসএসবি, নার্কোটিক্স কন্ট্রোল, নার্কোটিক ড্রাগের যারা ড্রাগ পাচার ধরে। জানেন একটা ভয়ঙ্কর গল্প বলি। ধরুন বিহারে 4টে রেপ কেস আছে, 2টো মার্ডার করেছে। সে বিহারে তার হচ্ছে এফআইআর আছে, সেখানে পুলিশ ভেরিফিকেশনে সে ফেল করে যাবে। সে যখন বাংলায় চলে আসছে, টাকা দিয়ে ডোমিসাইল তুলছে, সে তো ক্লিন, এখানে বাংলার ফাঁকা, শূন্য থেকে শুরু। 4টে রেপিস হয়েছে বিএসএফ। এর সম্ভাবনা তো খুলে যাচ্ছে। এটা হয়েছে তো, হয়েছে। এটা হয়েছে। এই বিএসএফ গুলোই যখন আমরা মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্প ঘেরাও করেছিলাম 17ই জুলাই 2023 সালে বাদু রোডে 85 ব্যাটালিয়ন বিএসএফ যখন ক্যাম্প ঘেরাও করেছিলাম, তখন এরাই বাইরে বেরিয়ে বলেছিল ঠোক দেগা সালা। একদম। গৌরব চট্টোপাধ্যায় এরকম করে বলেছিল ঠোক দেগা। এবং বলেছিল আমাদের এগেইনস্টে স্পাইগিরি কেস দেবে, Espionage। আমরা নাকি স্পাইগিরি করতে এসেছি ওখানে ভাবুন, মধ্যমগ্রামে। আমরা গুটকা জালিয়া দুর্নীতিপরায়ণ রাষ্ট্রীয় নিরাপত্তা যারা ধ্বংস করছে, আমরা লড়ছি রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে, আর বিএসএফ এর কিছু কিছু লোকজন লড়ছে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে। তাহলে এদের হাতে রাষ্ট্র সুরক্ষিত? একদম না। গরু বাজার হবে কি হবে না? একদম। সোনা বাজার হবে কি হবে না? স্মাগলিং হবে কি হবে না? পাকিস্তান বাংলাদেশে জঙ্গি ঢুকবে কি ঢুকবে না? গতকাল কি কুমার নামের একজন পানাগড় এয়ারবেসে সে ছবি স্পাইগিরি করতে গিয়ে ধরা পড়েছে, শ্রীশ কুমার যাদব। শ্রীশ কুমার যাদব। এবং বিষ্ণু চৌধুরী যখন মামলাটা করেছিল হাইকোর্টে, সে কি উদাহরণ দিয়েছিল? দুটো, একজন কুমার একজন যাদব, নামটা এক্স্যাক্টলি ভুলে গেলাম, ব্যারাকপুর সেনা ছাউনিতে জাল ডোমিসাইল দিয়ে ঢুকে তারা পাকিস্তানের স্পাই হিসাবে কাজ করছে, কুমার এবং যাদব। এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এই বিষ্ণু চৌধুরীর কথা বলা হচ্ছে, সে কিন্তু তার অরিজিনালি সে মানে বাংলা থেকে আসা নয়, তার অরিজিনালি কিন্তু সে বিহার থেকে আসা, কিন্তু সে বাংলার হয়ে গেছে। এবং সে তার মামার ছেলের এই বিরুদ্ধে কেস লড়েছে। একদম। এবং এই গল্পটা বলি, বুঝতে পারছো? প্রতিটা বাঙালির জানা প্রয়োজন। মহেশ চৌধুরী তার মামার ছেলে, যে হচ্ছে এর বলে না যে এটা রিং মাস্টার, যে দুর্নীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলে খেলার যে রিং মাস্টার মহেশ চৌধুরী, এই বিষ্ণু চৌধুরীর মামার ছেলে। সে কামারহাটিতে বাড়ি। বিষ্ণু চৌধুরী মামার ছেলের কাছে গেছে, রাত্রেবেলা ঘুমোচ্ছে, দেখছে হাজার হাজার ডকুমেন্টের স্ক্যাম করছে, জাল সেনার চাকরি, পাকিস্তানের আইএসআই এজেন্ট, এগুলো সব ও দেখতে পারে যে আমার মামার ছেলে কি করছে, এগুলো আমার মামার ছেলে কি করছে। তার এতটাই সাহস, এদের মধ্যে ঢুকে গিয়ে সে ভিডিও করে, সব ডকুমেন্ট গুলো কালেক্ট করা শুরু করে। সে হাইকোর্টে, সে কোনো আইনজীবী না, অত বেশি শিক্ষিত না, একদম, একদম। নিজের মামলা নিজে লড়েছে, কোর্টকে কনভিন্স করেছে যে আমি যা বলছি ঠিক বলছি। কোর্ট প্রথম আগের বছর সিআইডি তদন্ত দেয়, সিআইডি রিপোর্ট জমা করে, যেটা আমাদের বিষয় নয়, এটা আন্তঃরাজ্য এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয়। পাকিস্তানের তখন- চর পাওয়া যাচ্ছে এদের এই তৈরি এই তখন এইসব ইয়ের মধ্যে। বিচারপতি জয় সেনগুপ্ত বলে এই মামলা সিবিআই করুক এবং দরকারে ইন্টারপোলের সাহায্য নিক। এত বড় স্ক্যাম এটা কারা চালাচ্ছে? কারা চালাচ্ছে? মাহার রেজিমেন্টে পোস্টেড, তা সম্ভবত কোর্ট মার্শাল হয়েছিল রাহুল শাহ। তার যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশনের প্রমাণ আমাদের কাছে আছে। এবার একটা কথা বলি, শুনে যে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো হচ্ছেন, আপনি একবার কথা প্রশ্ন করুন তো নিজেকে। এটা বহু বছর ধরে হচ্ছে, বাংলা পক্ষ মাঠে নামে ফাইট করছে 2023-এর প্রথম দিক থেকে, ঠিক আছে? আপনার টিভিতে দেখিয়েছে, একটু আগে যে চ্যানেলটা খুলেছিলেন দেখিয়েছে কখনো সেই সবে? প্রথমবার জানছেন কেন? তার কারণ বাঙালির অস্তিত্বের লড়াইয়ের কথাগুলো আপনার চ্যানেল চেপে দিয়ে আপনার মাথায় সারাক্ষণ ভুসা ঢোকাবে। এই জিনিসগুলো কেন নেই? আজকে যখন এই বেরিয়েছে, এর বিজয় নেই কেন? এর তো বিজয় উৎসব। আজকে যে কোনো চাকরিতে যদি লাস্ট অব্দি দুর্নীতি ধরা পড়লো, বাদ হলো, সঠিকরা পেলো, এর তো বিরাট বিজয় উৎসব হওয়ার কথা চ্যানেলের মধ্যে, তাই না? যে ফাইনাল আজকে একটা দারুণ একটা খবর এলো, কিচ্ছু পাবেন না। আপনারা শুধু ভেবে দেখুন আমরা কত বড়। এবং যেটা আমাদের খুব ভাল লাগছে কি বলুন তো, জবে থেকে বেরিয়েছে বাঙালি, কোচ, মেচ, রাজবংশী, গোর্খা, হিন্দুস্তানি, যারা বাংলার স্থায়ী বাসিন্দা, তারা সকলে আমাদের মেসেজ করছে যে দাদা, সকলে আমাদের মেসেজ করছে
যে দাদা বাংলা পক্ষ যদি না থাকতো আগের বারও পাইনি, এবারও হয়তো পেতাম না। এটা বলা প্রয়োজন, জেনারেল কাস্টের এই চাকরির বয়স কত জানো? 18 থেকে 23। মানে সারা জীবন চেষ্টা করে যাবো, এবার একবার তো লেগে যাবে তা নয়। 26 আর যে হচ্ছে SC ST 27 বা 28, মানে চাকরির বয়স সীমা খুবই কম। তার মানে একবার ফসকে গেল মানে গেল। আর এটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার, সারাক্ষণ নিজেকে পুরো ফুল ফিট রাখতে হয়, এটা অনেক কঠিন। এবং কত স্বপ্ন দেখে আমাদের ছেলে মেয়েরা আমি দেখেছি বাংলা জুড়ে, সে কোচবিহারে হোক, নদিয়ায় হোক, পুরুলিয়ায় হোক, ভোরবেলা উঠে দৌড়চ্ছে, দিনের পর দিন নিজেকে মোটিভেশন রাখছে। অথচ মানে কি রকম ভাবে আমরা এটাও দেখেছিলাম যে এই কেসে যে বিষ্ণু চৌধুরী যে কেস করেছিল, কৌশিকও কেস করেছে, সেক্ষেত্রে সিবিআই তদন্ত যখন দেওয়া হলো, বিজেপি থেকে চাপ দেওয়া হয়েছে যেন সিবিআই কে কিছু না বলা হয়। এটা সুকান্ত মজুমদার ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে বিষ্ণু চৌধুরীকে যে একদম সিবিআই কে কিছু বলবে না, এটা ভোটের আগে সমস্যা হবে। কি ভয়ঙ্কর! তার মানে কিভাবে জড়িত, তার মানে আর কত কত লোক এই খায়, এই নেটওয়ার্কে জড়িত, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের খাওয়া এটা, ঠিক আছে, এটা হয়তো জানি না আমরা। একটা ভালো গল্প বলি, সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনার পূজালিতে একজন বিহারের কেন্দ্রীয় মন্ত্রীর রেফারেন্সে একজন এখানকার যে দালালকে সে একটা দিয়েছে যে এটা পৌরসভা থেকে ডোমিসাইলটা বার করে দিতে হবে। বিহারের কেন্দ্রীয় মন্ত্রী তার একটা রেফারেন্সে ঢোকাবে বাংলা রাজ্য কোটায়। আগে যেটা জলভাত ছিল, হ্যাঁ, পূজালি পৌরসভায় গেছে, বলছে কি বলছেন এইসব বাংলা পক্ষ আছে? না আমরা এসবের মধ্যে নাই, বাংলার ছেলে মেয়েদের এসব বাংলা পক্ষ এর মধ্যে আছে, আমরা এর মধ্যে ঢুকবো না। থানায় গেছে, কি বলছেন এসব কেস হয়ে যায়, বাংলা পক্ষ আছে এর মধ্যে, না আমরা এর মধ্যে হবে না, এসব হবে না, বুঝলে? এটা কেউ ভাবতে পারতো না। এবং আচ্ছা তুমি বলো তো, আগে সব করেছিল সাইডে আসুন কেস ছিল, সব করা সাইডে আসুন কেস ছিল, এখন টেবিল থেকেই বিদায়। এবং গর্গদা, ব্যারাকপুর এসডিও অফিসে গুটকারা অভিযান করেছে যে গুটকাদের নাকি যারা অরিজিনাল গুটকা তাদেরও নাকি ডোমিসাইল পেয়ে চাপ হয়ে যাচ্ছে। কি হলো ভাই? ঠিক আছে, অভিযান করেছে কদিন আগে, প্রাচীন গুটখা যারা, ঠিক আছে, যাই হোক। আচ্ছা তুমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা, সেনা লড়ছে, সিয়াচেন, এই আমাদের সেনা লড়ছে, তোমার এত অভিযোগ কিসের? আমাদের সেনা লড়ছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বাংলাদেশ পাকিস্তানি জঙ্গি, কোন দল করে? বিজেপি। আর এই স্ক্যামটা কারা করছে? বিজেপি করছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে চাকরি, অমিত শাহর দপ্তর, সিবিআই 1 বছর 6 মাস তদন্ত করছে, কাউকে গ্রেপ্তার করেনি, কাউকে ধরেনি। বিষ্ণু চৌধুরী প্রতিদিন আবার বলে হাইকোর্টে মামলা করবো, ওকে কোর্ট থেকে ওর এবং শুধু এইটুকু নয়, প্রোটেকশন দিয়েছে হাইকোর্ট। তারপরেও বিএসএফ থেকে, বিষ্ণু চৌধুরী বলছে বিএসএফ থেকে তাকে মানে বেসিক্যালি এসছিল মারতে। তার মানে কত টাকা ইনভলভ, কত সিনিয়র ইনভলভ, মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা। এবং এই যে এই ক্রিমিনাল গুলো যারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে এবং তার জন্যই রেডি হয়ে যাচ্ছে, তাদেরকে ভোটের আগে কি রোজগার মেলা নাকি করে অমিত শাহ ওই নানা জায়গায় ওই এদেরকে সার্টিফিকেট চাকরি বিলি করছে। বাঙালি হা করে দেখেছে, আমরা ভীতু। বাঙালি লড়বে না, বাঙালি সারাদিন বসে বিড়ি খাবে, বাঙালি সারাদিন গুলতানি করবে, তাস পিটবে, দুপুরে ভাত খেয়ে ঘুমাবে, পাবে কি করে? এই যে যুক্তিগুলো, এই মিথ্যাগুলো সারাক্ষণ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা এই সবকিছু মিথ্যাকে ছিঁড়ে দিচ্ছে এই লিস্ট। এবং এই 25% আমরা লাথি মারতে পারতাম, তাহলে এই ফুল লিস্ট তখন ওকে এরকম ভাবে পড়তে হতো না, ডাইরেক্ট। ঠিক আছে, আমি তাহলে আরেকবার পড়ি সকলের জন্য, যে ডরপক, ভীতু, ভেতো বাঙালি কি করে বিএসএফ এ কারা চাকরি পেল, এরা ঘুমিয়ে আড্ডা দিয়ে তাস পিটে, যেই লিস্ট ক্রিমিনাল মুক্ত হলো 75% বাঙালি হয়ে গেল। অমিত বিশ্বাস, যাদব, তারপর গনাই, পাল, প্রামাণিক, রয়, মাঝি, সাহা, গড়াই, শামীম শেখ, ঘোষ, মাঝি, পাল, গড়াই, বাঙালি, চৌধুরী, এটা আছে একটা হয়ে গেছে গুটকা, মন্ডল, ঘোষ, দাস, ঘোষ, একটা রাওয়া ঢুকে গেছে, গোড়াই, পাঁজা, চ্যাটার্জি, আবার মাহাদুল শেখ, এমডি সিরাজ, মাহাতো, বাউরি, কারক, সাহা, ঘোষ, আবার একটা ডুবে এলো,
আমরা কিন্তু পাত্র, মুসলমানদের নাম সিংহরায়, ধরে মোটামুটি এখন বাইরে চৌধুরী না, চৌধুরী না। অ্যাসেস করতে শিখে গেছি। চৌধুরী এসছে একটা, হ্যাঁ। চৌধুরী, সবই এক্সপিরিয়েন্স। মাহাতো, যাদব এলো, ঘোষ, সর্দার, গড়াই, ঘোষ, কুন্ডু, শেখ, ঘোষ, মন্ডল, ঘোষ, আগের বারের মালান্ডি, লিস্টে এটাই ভাবো 60% হচ্ছে বাইরে, মোর দ্যান আচ্ছা, 60%। লোকজন সাইন আমাকে বললো যে ঘোষ হচ্ছে ওভার রিপ্রেজেন্টেড। যত বাঙালি সারনেম ও, করছি ঠিক আছে, সব আমাদেরই বেশি ঘোষ, আসছে না, ঠিক আছে। সেটা তো ভালো যে ওদের তো সকলকে বলা উচিত যে ওরা বিএসএফ এ পাসটা করছে কি করে। হ্যাঁ। হুম? ও ভালো, কুণাল ঘোষ, দিলীপ ঘোষের সব ফ্যামিলির লোকজন পেয়ে যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঘোষ- শতরূপ ঘোষ, মাইক কোনো সমস্যা না। নেই। এবং একটা কথা মাথায় রাখতে হবে, একটা এই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি মানে এরা কিন্তু অত্যন্ত অর্ডিনারি ফ্যামিলি থেকে যে ছেলেগুলো এই লড়াইটা করে, ঠিক আছে, মাধ্যমিক পাশের একটা হয়ে গেল মাধ্যমিক পাশের চাকরি, একটা হয়ে গেল মানে কিন্তু ফ্যামিলি দাঁড়িয়ে গেল। একদম একদম এত বছর প্রতি বছর কয়েক হাজার ফ্যামিলি দাঁড়িয়ে যাওয়া, সেটা আটকে দিচ্ছিল ইউপি বিহারের ক্রিমিনালরা কেন্দ্রীয় সরকারের যোগসাজশে, ঠিক আছে। এখন বাংলা পক্ষ এই বছর কয়েক হাজার বাঙালি ফ্যামিলিকে দাঁড় করিয়েছে এই বছর। কোনো দল নেই, কেউ বলতে পারবে না বিজেপি লড়েছে, বিজেপি দুর্নীতি করেছে। আর এই মিডিয়া দুর্নীতি কথা বলেনি কেন? কারণ অমিত শাহ যুক্ত বলে। একদম, রাজ্য সরকার হলে অত ভয় নেই, হ্যাঁ, রাজ্য সরকার হলে অত ধক নেই। রাজ্য সরকারের কোনো দুর্নীতি হলে সিবিআই যাচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এনএসজি নামছে, কমান্ডো নামছে, গাড়ি ডান দিকে বেগেছে, হ্যাঁ এই ব্রিজ থেকে গাড়ি নামলো, রেড হচ্ছে। এদিকে সিবিআই এর গাড়ি স্টার্টই হচ্ছে না, ওখানে গাড়ি ডান দিকে না, বেগেছে, বাঁ দিকে বেগেছে, নিজাম- হেলিকপ্টার নেমেছে, নিজাম এদিকে গাড়ি প্যালেসে বেরোতে স্টার্ট পারছে হচ্ছে না, না, নিজাম প্যালেস থেকে বেরোতে পেট্রোল পারছে না। কম, পেট্রোল কম, ওটা পেট্রোল প্রথমে অমিত শাহ পেট্রোল টাকা দিচ্ছে না, কারণ ওর পাম্পে দুর্নীতি যেতে তো। হবে, পাম্পে যাওয়ার তো প্রবলেম আছে। ভাবো। এই লিস্টটা দেখো, এই লিস্টটা আমাদের একটা, এই লিস্টে দারুণ জিনিস এইটা। এবং এর আগে কিন্তু এই লড়াই আমরা বলছি, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার পদে ঠিক এরকম ফালতু লিস্ট বেরোতো 70% ছিল, আমরা 95% বাঙালি করি। 95% বাঙালি। 70% মহিলা বলে। অনেক জিনিসে, ঠিক আছে, বাকি 25% আমরা ক্লিন করব বাংলার যারা ন্যায্য আইনি ভূমিপুত্র তাদের দ্বারা, যে জাতিরই হোক। এবং বাংলায় এই ট্রেনিংয়ে যারা জড়িত আছে, যেসব একাডেমিরা, তাদের সকলকে বলবো যে বাংলা পক্ষর জেলা সহযোদ্ধাদের বা কেন্দ্রীয় টিমকে ডাকো, তোমাদের প্রতিটি ছেলেকে এক কিভাবে তোমাদের কোচিং, তোমাদের কিন্তু ওই কোচিং এর ওপর একটা কোচিং লাগে। তোমাদের আগের ব্যস্ত কোচিং করছিল, কিন্তু লাস্টে তো মেরিট থাকা সত্ত্বেও আটকে যাচ্ছিল। এই এক্সট্রা কোচিংটা আমরা গত 2-3 বছর দিচ্ছি, তাই জন্য তো সব পেয়ে গেছে। ওই এক্সট্রা কোচিং এর জন্য সামনের ব্যাচগুলোকে তো দিতে হবে। আমরা এই কোচিং ফ্রিতে দেবো, আমাদের ডাকো, আমরা কোচিং ফ্রিতে দেবো। কারণ আমাদের বীর ভাইগুলোকে তো আমরাও মুখ দেখতে চাই, বীরাঙ্গনা বোনগুলোর মুখ তো আমরাও দেখতে চাই, আমাদের খুব ভালো লাগে দেখলে, আমাদের খুব ভালো লাগে দেখলে, ঠিক আছে। আবারও বলছি, এই বিরাট জয় সম্পূর্ণ জয় নয়, সম্পূর্ণ জয় নয়। মানে কি, বাঘ কামড়েছে, চামড়া ফেটে গেছে, পেশি ফেটে গেছে, হাড়ও ফেটে গেছে, একটু মজ্জা বাকি আছে, একটু মজ্জা বাকি আছে, মানে ক্র্যাক মতো পুরো আওয়াজটা হবে, তবে মজাটা তো আসল তো হবে। এরপরও খেলা বাকি আছে। গত বছর যারা জাল ডোমিসাইলে চাকরি পেয়ে গেছিল, কয়েক হাজার চাকরি আমরা বাতিল করিয়েছি। এই যে 25%-এর মধ্যে জাল ডোমিসাইল আছে, তো যারা বাঙালি ছেলে মেয়ে চাকরি পেয়েছো, তোমার চাকরি তোমাদেরকে প্রকাশ্যে আসতে হবে না, খালি আমাদেরকে বলে দাও যে তোমার সঙ্গে এখন ট্রেনিং করছে এই ছেলেটা জাল পেয়েছে। কি করে জাল, আমরা জানিয়ে দাও। এবার একটা কথা বলি, আমরা তো জাল কি করে দেখে বুঝি? সার্টিফিকেট কোথায়? মুখ দেখে তো বুঝতে পারি না, মুখ দেখে তো বোঝা সম্ভব না, ঠিক আছে। খুব স্পষ্ট কথা, এই কথাটা বোঝো। 18 থেকে 23 বছর 24 বছর মোটামুটি হচ্ছে এই পরীক্ষাটার এজ লিমিট, ঠিক আছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কেউ হতে পারে যদি 10 বছর টানা থাকে, তাহলে 24 বছর যে ম্যাক্সিমামটা ধরে নিয়ে বলছি, তাকে অন্তত 14-15 বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে থাকার টানা থাকতে হবে। এবার সে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অন্য স্টেট থেকে দিয়ে থাকে, মানে 16-18 বয়স অবধি অন্য স্টেটে আছে, তার তো এই এজের মধ্যে হবে না। পাতি কথা, তার তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেখো, ওটাই সব। আমরা বলছি না, সিআরপিএফ এর ডিজি রিক্রুটমেন্ট বলেছে, তারা কাগজ বার করেছে, এদের মাধ্যমিকের সার্টিফিকেট আর কোন রাজ্যের বলে দাবি করছে মিলছে না। তবেই তো আমরা জানতে পারলাম কত পার্সেন্ট, এবং সেটা কিন্তু নিজে থেকে করেনি। আমরা কোর্টে গেছি, পথে নেমে লড়েছি, কোর্ট দিয়ে ঘেতিয়েছে, বুঝছে ভাই এটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আরো ওপরের লোক হয়তো নিজেকে বাঁচাতে করেছে। যাই হোক, আমরা কোনোদিন কিছু চাইনি যাদের জন্য লড়েছি। তোমরা যারা চাকরি পেয়েছো প্রথম মাইনে থেকে, কেউ 10 টাকা হোক আর 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10 টাকা হোক, এই যে তোমরা চাকরিটা পেয়েছো শুধুমাত্র বাংলা পক্ষের জন্য, ঠিক আছে? এবং অধ্যাবস, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কম্বিনেশন। অধ্যবসায় আগের বারে ছিল যে এবারে যে বাঙালি এত বেশি পেলো, ধরো এই যে 3,500 বেশি বাঙালি পেয়েছে, 2,500 এমনি পেতো বা 1,500 পেতো, 2,000টা এক্সট্রা আমাদের জন্য পেয়েছে। বাংলা পক্ষের পাশে থাকার জন্য তোমার আগামীতে আমরা লড়তে পারি, তোমাদের ভাইরা যেন পায়। পাশে থাকো, সঙ্গে থাকো, এবং কোনো জাল দেখলে আমাদেরকে জানাও, তার চাকরি আমরা খেয়ে নেবো, জুড়ে গেলেও খেয়ে নেবো। চুপচাপ, এখন ঢুকে গেলেও খেয়ে নেবো, guarantee। একদম তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে পারলে তাদের বন্ধু হয়ে যাও, খুলবে তোমার কাছে। আরে हम तो बंगाल का ये यूज किया, ये देखो हमारा देश है, এখানে ওখানে একদম আচ্ছা দেশ है, আচ্ছা এমনকি 2 বছর বহুত আচ্ছা যাবে, চাকরি খেয়ে নেবো। তারপরে টুকটাক আমাদের কাছে নাম, কোথায় পোস্টিং, সবকিছু পাঠাও, ঠিক আছে? ওই বললাম না, বাকি মজ্জা অব্দি পৌঁছতে হবে, ক্র্যাক করে আওয়াজটা হতে হবে। জয় বাংলা।